10 এপ্রিল 2026 রাত 9টায় একজন মানুষ পারমাণবিক হামলার হুমকি দিচ্ছিলেন। রাত 11টায় সেই একই মানুষ আলোচনার টেবিলে বসতে রাজি হলেন। মাত্র 120 মিনিট, 2 ঘন্টা। এই সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট তার সমস্ত আগ্রাসী অবস্থান থেকে পিছু হটলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কী ঘটেছিল সেই 2 ঘন্টায়, যেটা আমেরিকার পুরো কৌশলের হিসাব উল্টে দিল? এই প্রশ্নের উত্তর যতটা সরল মনে হচ্ছে, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল এবং ভয়ঙ্কর। ঘটনাটা শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের একটা বিবৃতি দিয়ে। তিনি তার পরিচিত আগ্রাসী ভূমিকায় ঘোষণা দিলেন, আজ রাতে ইরানের সভ্যতাকে শেষ করে দেওয়া হবে। এটা কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য ছিল না। এই কথা বলার সময় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে পেন্টাগনের শীর্ষ জেনারেলরা উপস্থিত ছিলেন। সামরিক পরিকল্পনা টেবিলে ছিল। ট্রাম্প ধরে নিয়েছিল এক কঠিন হুমকি যথেষ্ট। ইরান ভয় পাবে, মাথা নিচু করবে। কিন্তু ইরান মাথা নিচু করেনি, বরং ইরান তার মিত্র এমন কিছু পদক্ষেপ নিল যেটা ট্রাম্পের সবচেয়ে খারাপ দুঃস্বপ্নকেও ছাড়িয়ে গেল। আর এখান থেকে পুরো পরিস্থিতি সম্পূর্ণ অন্যদিকে মোড় নিল। ট্রাম্পের হুমকির ঠিক 45 মিনিট পর রাত 9:45 হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে একটা এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন বেজে উঠল। ফোনের ওপাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কোনো কূটনৈতিক ভূমিকা ছাড়াই তিনি সরাসরি মূল কথায় ঢুকলেন। বললেন, ইরানের একটি ঘাঁটিতেও যদি কোনো মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তাহলে তাইওয়ানে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর কারখানাগুলো অপ্রত্যাশিত প্রযুক্তি ত্রুটির কারণে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এই একটা বাক্য এখন এটাকে সাধারণ হুমকি মনে হতে পারে, কিন্তু একটু গভীরে গেলে বুঝবেন এটা আসলে কতটা মারাত্মক। তাইওয়ানের TSMC পৃথিবীর সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে। এই চিপ ছাড়া আমেরিকার কিছুই চলে না। আইফোন তৈরি হবে না, সামরিক ড্রোন, যুদ্ধবিমান, ইলেকট্রনিক সব বন্ধ হয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ উৎপাদন থমকে যাবে। গাড়ি শিল্প, মেডিকেল ডিভাইস, টেলিকম সবকিছুই। চীন কার্যত আমেরিকার প্রযুক্তির সভ্যতার ধমনীতে আঙুল রেখে বলল, একটু ভেবে দেখো। কিন্তু এটাই শেষ ছিল না। এরপর যা হলো সেটা আরো ভয়াবহ। চীনের ফোন কলে ঠিক 15 মিনিট পর আরও একটা বার্তা এলো, এবার মস্কো থেকে। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GREU পেন্টাগনের কাছে কিছু স্যাটেলাইটের ছবি এবং গোয়েন্দা তথ্য পাঠালো। সেই ছবিগুলো দেখে মার্কিন জেনারেলদের চেহারা বদলে গেল। ছবিতে দেখা যাচ্ছিল ইরানের দুর্গম পাহাড়ি এলাকার গভীরে লুকোনো শত শত ক্ষেপণাস্ত্র। এগুলো প্রচলিত কোনো রাডার ব্যবস্থায় ধরা পড়ে না, স্লিপার মিসাইল, যেগুলো বছরের পর বছর নিষ্ক্রিয় থাকে, কিন্তু একটা নির্দেশনায় সক্রিয় হয়ে যায়। আর এই ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য কি ছিল? আমেরিকার পাওয়ার গ্রিড, আর্থিক কেন্দ্র, সামরিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। মানে একটা বোতাম চাপলে আমেরিকার বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং নেটওয়ার্ক এবং সামরিক যোগাযোগ তিনটাই একসাথে ধ্বংস হয়ে যেত। এটা কোনো কাল্পনিক পরিস্থিতি ছিল না, এটা ছিল রাশিয়ার পাঠানো যাচাইকৃত গোয়েন্দা তথ্য। আর পেন্টাগনের বিশ্লেষকদের এই তথ্যকে সাইবার থ্রেট হিসেবে চিহ্নিত করলেন। ট্রাম্প এই মুহূর্তে বুঝতে পারলেন তিনি শুধু ইরানের বিরুদ্ধে লড়ছেন না, তিনি লড়ছেন চীন, রাশিয়া এবং ইরানের একটা সমন্বিত জোটের বিরুদ্ধে। আর এই জোটের শুধু হুমকি দিচ্ছে না, তারা প্রস্তুত। আর এই জায়গায় পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল। সকাল হতে না হতে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ল, আমেরিকা ইরানের 10টি দাবি মেনে নিয়েছে। এই দাবিগুলো একটু মনোযোগ দিয়ে বিশ্লেষণ করা দরকার, কারণ প্রতিটি দাবি আমেরিকার বৈশ্বিক কর্তৃত্বের একটা করে স্তম্ভ ভেঙে দিয়েছে। বিশ্বের মোট তেল বাণিজ্যের 35% এই প্রণালী দিয়ে চলাচল করে। এতদিন এটা ছিল আন্তর্জাতিক জলপথ, এখন থেকে এটা কার্যত ইরানের নিয়ন্ত্রণে। এর মানে কি? মানে হলো ইরান চাইলে যে কোনো দেশে তেলবাহী জাহাজ আটকে দিতে পারে। জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের দেশগুলো যারা এই পথে তেল আমদানি করে, তারা সবাই এখন ইরানের সদিচ্ছার উপর নির্ভরশীল। এটা শুধু একটা প্রণালীর নিয়ন্ত্রণ নয়, এটা বিশ্ব জ্বালানি বাজারের চাবিকাঠিতে ইরানের হাতে তুলে দেওয়া। কাতার, বাহরাইন, সৌদি আরব ঘাঁটিগুলো থেকে আমেরিকা চলে আসতে হবে। দশকের পর দশক ধরে আমেরিকার এই ঘাঁটিগুলো ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করে এসেছে। ভিয়েতনাম যুদ্ধের পর এটাই আমেরিকার সবচেয়ে বড় সামরিক পশ্চাৎপসরণ। আপনি কি মনে করেন এটা কি শুধু সামরিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে আরো বড় কৌশলগত পরিবর্তন ঘটেছে? হামাস, হিজবুল্লাহ, হুথি এদের বিরুদ্ধে ইসরায়েল বা আমেরিকার যে কোনো হামলা এখন থেকে ইরানের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। একটু ভেবে দেখুন, ইরান কার্যত নিজেকে পুরো প্রতিরোধের অক্ষরে আনুষ্ঠানিক রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করে ফেলল। এটা শুধু কূটনৈতিক দাবি না, এটা মধ্যপ্রাচ্যের পুরো নিরাপত্তা কাঠামোর পুনর্বিন্যাস। এর সাথে ছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রত্যাহার, জব্দ করা শত শত বিলিয়ন ডলারের সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষতিপূরণ। প্রতিটি দাবি আমেরিকার জন্য কূটনৈতিক পরাজয়ের স্বীকৃতি। কিন্তু এখানে এই গল্প শেষ নয়, বরং সবচেয়ে বিপজ্জনক অংশটা এখনো বাকি। প্রকাশিত 10টি দাবির বাইরে একটি গোপন দাবি ছিল, যেটা সবচেয়ে বিস্ফোরক। সূত্র অনুযায়ী ইরান দাবি করেছিল ইসরায়েলের দিমোনা পারমাণবিক চুল্লির সম্পূর্ণ ব্লুপ্রিন্ট এবং নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত তথ্য ইরানের হাতে তুলে দিতে হবে। এই একটা দাবি মাত্র বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। দিমোনা হলো ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির হৃৎপিণ্ড।
ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু পুরো বিশ্ব জানে দিবনাতে সেগুলো তৈরি হয়। এই তথ্য ইরানের হাতে গেলে ইসরায়েলের তথাকথিত পারমাণবিক শ্রেষ্ঠত্ব কার্যত অর্থহীন হয়ে পড়বে, কারণ আপনার নিরাপত্তা ব্যবস্থা ব্লুপ্রিন্ট যখন প্রতিপক্ষের হাতে, তখন সেই ব্যবস্থা আর কোনো সুরক্ষা দিতে পারে না। আর ট্রাম্প এই দাবিও মেনে নিয়েছে বলে জানা যাচ্ছে। এটা যদি সত্য হয় তাহলে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক ভারসাম্য চিরতরে বদলে গেছে। শুধু কি চীন রাশিয়ার চাপ, নাকি আরও কিছু ছিল? বিশ্লেষকরা বলছে ইরান ট্রাম্পের সামনে এমন কিছু অডিও রেকর্ডিং বা নথি উত্থাপন করেছিল যেগুলো প্রমাণ করে আমেরিকার বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনেটর এবং সামরিক জেনারেলরা গোপনে ইরানের কাছে গোয়েন্দা তথ্য পাচার করছিলেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, ইরান এত কিছু করলো কেন? শুধু কি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য? উত্তর হলো না। ইরান আসল লক্ষ্য ছিল আরও গভীর। তাদের টার্গেট ছিল আমেরিকার ডলার বৈশ্বিক আধিপত্য। এটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। 1971 সালে আমেরিকা পেট্রোডলার ব্যবস্থা চালু করেছিল। বিশ্বের যে কোনো দেশে তেল কিনতে হলে ডলার কিনতে হবে। এই ব্যবস্থাটাই আমেরিকার আসল শক্তির উৎস। পারমাণবিক বোমা নয়, বিমান বাহিনী রণতরী নয়, ডলার এটাই আমেরিকার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর ইরান যদি চুক্তির মধ্যে সে ব্যবস্থার একটা বিশাল ফাটল ধরিয়ে দেয়, ইরান এখন থেকে চীনের সাথে ইউয়ানে তেল বাণিজ্য করবে। রাশিয়া ইতিমধ্যেই রুবল এবং ইউয়ানের বাণিজ্য করছে। ভারত রুপিতে রাশিয়ান তেল কিনছে। সৌদি আরব চীনের সাথে ইউয়ানের তেল বিক্রির কথা বলছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা মনে হতে পারে, কিন্তু একসাথে রাখলে এটা পরিষ্কার ছবি দেখা যায় ডলারের একচেটিয়া কর্তৃত্ব ভেঙে পড়েছে। আর ইরান এই চুক্তির মাধ্যমে সেই ভাঙনের শেষ আঘাতটা করে দিয়েছে। ইতিহাসে আরও আগেও একটা পরাশক্তি এভাবে পিছু হটেছে। 1956 সালে সুয়েজ সংকট ব্রিটেন এবং ফ্রান্সের মিশর থেকে সরে আসতে হয়েছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের চাপে। সেদিন থেকেই ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য আনুষ্ঠানিকভাবে স্তম্ভিত হয়েছে। 2025 সালে কি আমরা সেই একই ধরনের মুহূর্ত দেখেছি? আমেরিকার শতাব্দীর সূর্যাস্ত শুরু? এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়, কিন্তু যে সংকেতগুলো দেখা যাচ্ছে সেগুলো অস্বস্তিকর। এটা শুধু ভূরাজনৈতিক খেলা মনে হতে পারে, কিন্তু সাধারণ মানুষের জীবন এর সরাসরি প্রভাব পড়েছে। ডলার দুর্বলতা মানে বিশ্ববাজারে মুদ্রাস্ফীতি বাড়বে, আমদানি পণ্যের দাম বাড়বে, জ্বালানির দাম অস্থির হবে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার মানে সেই অঞ্চলের নতুন শক্তি শূন্যতা তৈরি করা। আর শক্তি শূন্যতা মানে অস্থিরতা, সংঘাত এবং অনিশ্চয়তা। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো দেশগুলোর জন্য এর প্রভাব রয়েছে। মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ প্রবাসী কর্মী কাজ করছে। অস্থিরতা বাড়লে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। আর একা লড়ে তিনটা পরাশক্তির সাথে সামলানো, সেটা সামরিক বাজেটের হিসাবে অসম্ভব। সেই রাতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যা ঘটেছিল সেটা বিশ্ব রাজনীতির একটা টার্নিং পয়েন্ট। যে রাতে প্রমাণ হলো শুধু বোমা আর ক্ষেপণাস্ত্র দিয়ে আর বিশ্ব নিয়ন্ত্রণ করা যাবে না, সে রাতে একটা দেশ যাকে দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞার শ্বাসরুদ্ধ করে রাখা হয়েছিল, সেই দেশ তার প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করলো। এখন পুরো বিশ্বের নজর একদিকে। আমেরিকা কি সত্যি এই চুক্তি মানবে, নাকি এটা সামরিক কৌশলগত পশ্চাৎপসরণ, যার পরে আরো বড় প্রতিশোধমূলক অপেক্ষা করছে? আর চীন, রাশিয়া, ইরানের এই জোট কি স্থায়ী হবে, নাকি নিজেদের স্বার্থে দ্বন্দ্বের এটাও ভেঙে পড়বে? পরবর্তী কয়েক মাস পরিস্থিতি কোন দিকে যায় সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় একটা ধাক্কা লাগবে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? ট্রাম্প কি সত্যি হেরেছে, নাকি এটা বড় কোনো পরিকল্পনার অংশ? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানান।